স্বর্ণ, আপনাকে ধন্যবাদ। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি ইশতিয়াক আহমেদ। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মঙ্গলবার সন্ধ্যায় সংসদের বাজেট অধিবেশনে দুঃখ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। তিনি জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু বলা হয়নি। তারপরও কেউ যদি মন্তব্যের জেরে আহত হয়ে থাকেন তা নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এইচএসসির পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি বা অসঙ্গতির জন্য 4 শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট শিক্ষা বোর্ড। মঙ্গলবার সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াসমিন স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, এইচএসসি পরীক্ষা 2026-এর পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয়ের প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত 4 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আরও বলা হয়, সোমবার সকালের পরীক্ষা চলাকালীন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের 6 ও 7 নং প্রশ্নে মারাত্মক ত্রুটি ও অসঙ্গতি পরিলক্ষিত হয়। প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি অসঙ্গতি থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব চিঠি পাওয়ার 3 কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। কুমিল্লায় হঠাৎ ভারী বৃষ্টির কারণে সোমবারের পরীক্ষা স্থগিত করা সম্ভব হয়নি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আহসান পারভেজ। মঙ্গলবার রাতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। শিক্ষা বোর্ডের 4 জন কর্মকর্তা কেন্দ্রে সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে সামগ্রিক কার্যক্রমকে তদারকি করেছেন, সহযোগিতা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে পরীক্ষাটিকে সুসম্পন্ন করেছেন। অতিবৃষ্টির কারণে শিক্ষার্থীদের সাময়িক দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সাথে ভবিষ্যতে এ ধরনের সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিকতর সতর্ক থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছে। এদিকে সবার সাথে সমন্বয় করে চলমান পরীক্ষা কার্যক্রম পিছিয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। চট্টগ্রামের আনোয়ারায় বন্যা কবলিত মানুষের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অপরিকল্পিত উন্নয়ন ও পরিবেশ ধ্বংসের কারণেই দেশের মানুষের দুর্ভোগ বেড়েছে। শিক্ষামন্ত্রী এইদিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না, আর দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও জনগণের যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছু দিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন। উদ্যোক্তারা প্রথমবার ব্যর্থ হলে সম্ভাবনা যাচাই করে স্টার্টআপে ফের অর্থায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক মতবিনিময়ে সরকার প্রধান আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের এআই হ্যাকাথন আয়োজনে সহায়তা করবে সরকার। নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে নিজের কঠিন পথ পরিক্রমা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মতবিনিময়ে তরুণদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উন্নয়নের মূল ধারায় আনার জন্য এআই হ্যাকাথন আয়োজনে সরকার সহায়তা করবে। সরকার প্রধান জানান, 500 কোটি টাকার স্টার্টআপ ফান্ড থেকে উদ্যোক্তারা 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা নিতে পারবে। এতে বহু কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করেন তিনি। অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা
জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরকার কোনো চাপে নেই। তিনি দেশে ফিরতে চাইলে সাহায্য করবে সরকার, তার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শেখ হাসিনা চাইলে আইসিটিতে বিশ্বের শ্রেষ্ঠ আইনজীবী নিয়ে আসতে পারে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বিচার স্বচ্ছ করতে আদালত কক্ষে ক্যামেরা লাগানো আছে বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে প্রেস ব্রিফিং করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ সময় তিনি বলেন, পাসপোর্ট কোনো ইস্যু হবে না, দুই দেশ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বিএনপি সরকার ভারতের কাছে প্রত্যর্পণ চেয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তিনি নিরপরাধ প্রমাণ করতে পারলে খালাস পাবেন, তবে দেশবাসী তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চায় বলেও জানান তিনি। শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। এরপরও শেখ হাসিনার খবর প্রচার আইনের লঙ্ঘন, কেউ চাইলে আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে বলে জানান তথ্য উপদেষ্টা। আমরা তার জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন। উনি মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি লয়ার আনারও স্কোপ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। ওখানে অবজারভার রাখা যায়, ওখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। এতটাই আধুনিক করা হয়েছে ইন্টারিমের সময় এই আইসিটি আইনকে। সো একেবারে স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রসেস চলবে। এই দেশের জনগণ যেটা চায়, তিনি যে অপরাধ করেছেন, যে মৃত্যুদণ্ড আছে, সেটা যেন বহাল থাকে। বহাল থাকলে সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। এদিকে আইন অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নিষ্পত্তি হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, যে কোনো প্রত্যর্পণই আইনি বিষয়। এছাড়াও শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি বলেও উল্লেখ করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। On this particular issue, there is no change in our approach to the matter. Any extradition matter is a legal issue, as you very well know, and it will be dealt with accordingly. অন্তর্বর্তী সরকারের আমলে আইন শৃঙ্খলার যে দশা ছিল তা এখনও চলমান, এমন অভিযোগ করেছেন ওই সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের সমালোচনা করে তিনি বলেন, জুলাইয়ের নারীরা এখনও হারিয়ে যায়নি। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির নারী সমাবেশে কথা বলেন তিনি। নারীরাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের বৈধতা এমন কৃতজ্ঞতা স্বীকার করে নাহিদ ইসলাম আক্ষেপ করেন, সেসব নারীরা এখন সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। অনুষ্ঠানে অভ্যুত্থানের সম্মুখ সারির নারীরা তাদের অভিযোগ অভিমান তুলে ধরেন। একই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার অভিযোগ করেন, বর্তমান সরকার জুলাইকে ভুলে গেছে। অন্তর্বর্তী সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার একটা বেহাল দশা আমরা দেখেছিলাম এবং বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। ফলে আমরা এই গত 4-5 মাসে কিন্তু অনেক ধর্ষণের ঘটনা আমরা শুনেছি, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের কথা আমরা শুনেছি, এবং 1-2টার বিচার হয়তো করা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় এই ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে। গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পথসভায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, বর্তমান সরকার তা পূরণে ব্যর্থ হয়েছে। তার দাবি, জনগণ শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং পুরো শাসন ব্যবস্থার সংস্কার চেয়েছিল।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বন্যা দুর্গতদের সহায়তা, শিক্ষা খাতের সংকট এবং বিভিন্ন অনিয়মের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচনে তরুণ নেতৃত্বকে সামনে আনারও আহ্বান জানান তিনি। অন্যদিকে বগুড়ার দুপচাঁচিয়ায় এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সংবিধান সংস্কারের দাবি জানান। বক্তব্যে তারা দেশের সিদ্ধান্ত গ্রহণে বাইরের প্রভাব কমানোর আহ্বান জানান। পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ না হলে নতুন রাজনৈতিক আন্দোলনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এনসিপির নেতারা জানান, জুলাই পদযাত্রার মাধ্যমে তারা সুশাসন, জবাবদিহি ও রাজনৈতিক সংস্কারের দাবি জনগণের সামনে তুলে ধরছেন। এই বিএনপি সরকার এসে তারা জন আকাঙ্ক্ষার বিপক্ষে গিয়ে, গণভোটের বিপক্ষে গিয়ে তারা এমন এক ধরনের অবস্থান নিয়েছে যে অবস্থান সরাসরি আমাদের আকাঙ্ক্ষার পরিপন্থী। আপনি নির্বাচনের পূর্বে এক কথা বলবেন, নির্বাচন পরবর্তী আরেক কথা বলবেন। একে আমরা বলি বাংলাদেশের মানুষের সাথে স্পষ্ট প্রতারণা। আর এই প্রতারণার আশ্রয় নিয়েছে বাংলাদেশের আমাদের একটি নন্দিত জনগোষ্ঠী, সেই দলটির নাম হলো বিএনপি। এখন চারদিকে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিক। উজানের ঢল ও বৃষ্টিতে দেশের কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী কিছু এলাকা। কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। তবে বৃষ্টি কমায় লালমনিরহাটের তিস্তা এবং সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে। ফেনীর মুহুরী নদীতে পাহাড়ি ঢলে পানি বাড়লেও এখন কমছে। তবে ফুলগাজী উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল এখনও পানির নিচে। নদীর পানি ঢুকে পড়েছে কিছু বাড়িঘর ও কৃষি জমিতে। পানিবন্দী রয়েছে শতাধিক পরিবার। এদিকে শেরপুরের মৃগী নদীতে পানি বাড়ায় তীব্র হয়েছে ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে বসতভিটা ও ফসলি জমি। ক্ষতিগ্রস্তরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে তিস্তার পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা নদীর পানিও কমেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নতুন করে বৃষ্টি না হলে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। অনেক বৃষ্টি পানির কারণে মরি নদীর আমাদের স্কুলের বাচ্চাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। পানির সাথে যুদ্ধ করে আমাদের জীবনযাপন করি, কিন্তু অনিয়ম বৃষ্টির কারণে আমাদের আমন ধানের বীজ গুলা সব কিছু তলায় গেছে। নিচু বাড়ি ঘর ছিল কয়টা, ওইটা আমরা ওদেরকে অন্যত্র আমরা পাঠিয়ে দিয়েছি এবং এদের জন্য আমাদের যে খাবারের ব্যবস্থা আছে, আমরা যে খাবারের ব্যবস্থা আমরা করতেছি, খাবার পাঠিয়ে দিব। আর আমাদের এখানে বর্তমানে তেমন কোনো বন্যা পরিস্থিতি নেই। এটা তিস্তা নদীর একটা স্বাভাবিক প্রক্রিয়া। উজানে বৃষ্টি হলেই তিস্তা নদীর পানি উজান থেকে নেমে আসবে এবং সেটা স্বাভাবিকভাবেই তিস্তার মাধ্যমে প্রবাহ হয়ে ব্রহ্মপুত্রের মাধ্যমে সমুদ্রে চলে যাবে। আগামী 3 দিন ভারী বর্ষণের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনের, বিশেষ করে আজকে 14, 15, 16 এই 3 দিনের মোটামুটি আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই মাসে আর একটা লঘুচাপ হওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা তুলনামূলকভাবে দুর্বল। বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সচিবালয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম তুলে ধরেন বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। দুর্যোগ ত্রাণ মন্ত্রী জানান, 7 জেলার ক্ষতিগ্রস্ত 6 লাখ মানুষের জন্য 1,75,00,000 টাকা ও 3,255 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্গত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ও স্যালাইন বিতরণ করা হয়েছে। আর কৃষিমন্ত্রী বলেন, প্রয়োজনে সরকারি জমিতে বীজতলা করে কৃষকদের সহযোগিতা করা হবে। 75 লক্ষ টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। 3,250 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, শুকনা খাবার দেওয়া হয়েছে এবং এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রী তা ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেক জেলায় 20 লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছেন। আমাদের কাছে প্রতিটা মুহূর্তে আপডেট আসছে, কোথায় কি অবস্থা আছে, আমাদের কি করণীয়, কবে করতে হবে। আমাদের অফিস
এই পারপাসে আমাদের আলাদা একটা বুথ খোলা আছে যেন ইনফরমেশন গুলি রেগুলার আমরা পেতে পারি। গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয় তাদেরকে আমরা মাধ্যমে স্পিড বোট না পেলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আমরা ব্যবস্থা রাখতেছি। এই পর্যন্ত আমরা খারাপ সংবাদ এই খাতে আমরা আল্লাহর মধ্যে পাইনি। আমরা 1000 বায়াল আমরা অ্যান্টি স্নেক ভেনম আমরা মাঠ পর্যায়ে 21,000 অ্যান্টি স্নেক ভেনম আমরা দিয়ে রেখেছি। আশা হচ্ছে এটাই যে বিশেষ করে বৃষ্টি কমে যাওয়ার কারণে সেখানে প্রতিনিয়ত সেখানে বৃষ্টি নদীর পানি নেমে যাচ্ছে এবং আশা করি আমরা 2-1 দিনের ভিতরে আমাদের এই যে পানির যে বিপদ সীমার উপরে যে প্রবাহিত হচ্ছে সেটাও ইনশাল্লাহ নেমে যাবে। দায়িত্ব নেয়ার পর একটি ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল প্রাতিষ্ঠানিক কাঠামো উত্তরাধিকার সূত্রে পেয়েছে সরকার। তাই অর্থনীতি পুনরুদ্ধারে পুনর্গঠন এবং পুনর্নির্মাণের পথ বেছে নেওয়া হয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে চলমান অর্থনৈতিক ও সামাজিক পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি আরও জানান, 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বার্ষিক ঘাটতি $132 বিলিয়ন বেশি। মূলত পরিচ্ছন্ন জ্বালানি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অবকাঠামো খাতে এই অর্থায়ন প্রয়োজন। We have therefore adopted a 3R strategy: recovery, restoration and reconstruction, to restore stability and lay the foundation for sustainable development. Mr. President, Bangladesh faces an annual SDG financing gap of over $132 billion until 2030, mostly for clean energy SDG 7, economic growth SDG 8, and infrastructure SDG 9. প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নজরুল ইসলাম খান বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৃষি, খাদ্য, নিরাপত্তা, প্রযুক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। তার স্মরণে বুধবার দেশব্যাপী অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি শোক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শোক প্রস্তাবটি কাতার সরকার এবং ঢাকাস্থ কাতার দূতাবাসে পাঠানো হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সীমান্তের ওপারে ধর্মীয় কারণে সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম। মঙ্গলবার বিকেলে ডিআরইউতে মুসলিম উম্মার ঐক্য ও একটি আন্তর্জাতিক মুসলিম ঐক্য দিবসের প্রয়োজনীয়তা শীর্ষক বিশেষ আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, দেশে অস্থিরতা তৈরি করতে বিদেশি মহল ষড়যন্ত্র করছে। সীমান্তে অবৈধ পুশিন বন্ধ করার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক। এ সময় মুসলিম উম্মা হিসেবে বিশ্ব মুসলমানদের আরও মানবিক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাই ধর্মীয়, রাজনৈতিক ও আঞ্চলিক মতপার্থক্য ভুলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা একে অপরকে যদি মুসলমান মেনে নেই তাহলেই কিন্তু আমাদের মধ্যকার যে বিভেদ এটা অনেকাংশে চলে যায়। এই প্রতিযোগিতামূলক বিশ্বে যদি বেঁচে থাকতে হয় তাহলে নিজের শক্তি নিজে অর্জন করা ছাড়া কোনো বিকল্প নাই। অবৈধতার নামে আজকে এই দেশটাকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিত হামে 1 জন এবং হামের উপসর্গে মারা গেছেন 6 জন। অন্যদিকে সারা দেশে গত 24 ঘন্টায় এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 1 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 122 জন আর সন্দেহজনক রোগী 868 জন। 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 13,735 জন আর সন্দেহজনক রোগী 1,13,244 জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 8,979 জন। একই সময়ে নতুন করে 329 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট 28 জনের মৃত্যু হয়েছে। সিলেটের এমসি কলেজে 2020 সালে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 4 আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। মামলাটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তদন্ত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ বলছে, উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে খালাসপ্রাপ্তদের বিষয়ে আদালত পর্যাপ্ত প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করেছেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। আলোচিত এই মামলার রায়ে একদিকে দোষীদের সাজা নিশ্চিত হলেও খালাসের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, যাচাই বাছাই শেষে দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন চলাকালে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশন বলছে, জুলাই হত্যাকাণ্ডে উস্কানি, নির্দেশ ও অপরাধের ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আব্দুর রাজ্জাক সহ আওয়ামী লীগের প্রায় 10 জন মন্ত্রী এমপির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। নারায়ণগঞ্জে তিতাস গ্যাস সংযোগ লাইন মেরামত করার সময়ে বিস্ফোরণে 4 শ্রমিক দগ্ধ হয়েছে। এদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাত 12:30টায় ফতুল্লার চিতাশাল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সড়ক কেটে বাড়িতে তিতাস গ্যাসের সংযোগ মেরামতে চুক্তিতে কাজ নেয় শ্রমিকরা। রাতে মাটি কেটে পাইপ বের করে সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হয় 4 শ্রমিক। 3 জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে 1 শ্রমিকের শরীরের 65 ভাগ পুড়ে যাওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ নিয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। বর্ণাঢ্য আনন্দ র্যালি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নতুন পুরাতনদের মিলন মেলা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ হলো গেন্ডারিয়া কিশলয় কচি কাচার মেলার 54তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য আনন্দ র্যালিতে অংশ নেন সদস্য শিল্পী ও সুধীরনেরা। মেলার ললিতকলা বিভাগের শিক্ষার্থী ও প্রশিক্ষকদের পরিবেশনায় গান, নাচ ও আবৃত্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। 11 জুলাই আয়োজনের দ্বিতীয় দিনে মেলার সাবেক ও বর্তমান শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষার্থীদের মিলন মেলা ও স্মৃতিচারণমূলক বিশেষ অনুষ্ঠান গীতি কবিতায় বর্ষা। এ সময় দেশীয় শিল্পের চর্চা ও পৃষ্ঠপোষকতার বিভিন্ন বিষয় উঠে আসে। সগৌরবময় অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটি 54 বছর পেরিয়ে 55 বছরে পদার্পণ করল। দেশে বিশ্বমানের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধন হলো ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদ ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, মির্জা ইস্পাহানি সহ অনেকেই। শিশুদের জন্য নিরাপদ, নির্ভয় ও আনন্দময় পরিবেশ গড়ে তুলতেই স্কুলটির যাত্রা বলে জানান অতিথিরা। একই সাথে সৃজনশীল কার্যক্রম ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে স্কুলটি কার্যকর পাঠদান পদ্ধতি রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম আরও একবার, দেখছেন এখন চারদিকে। হুমকি দেওয়ার 24 ঘন্টা পার হওয়ার আগেই হরমুজে চলাচলকারী জাহাজ থেকে 20% টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল করেছেন ট্রাম্প। উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে এই শর্তে এই ফি বাতিলের সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগে ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্যের নেতৃত্বের সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর ভিত্তিতে 20% টোল প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই ক্ষতিপূরণ পরিশোধ করবে উপসাগরীয় দেশগুলো। বাণিজ্যিক রুট হরমুজে চলাচলকারী জাহাজের নিরাপত্তা বাবদ 20% টোল আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এই সিদ্ধান্তের পর তীব্র বৈশ্বিক প্রতিক্রিয়ার মুখে আগের সিদ্ধান্ত পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার নেপালে নিজেদের সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছে জেনজিরা। তরুণ নেতাদের ধরপাকড় ও তরুণের আত্মহত্যা ঘিরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। দুই আন্দোলনকারীর মৃত্যু ঘিরে বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। বস্তিবাসীদের পুনর্বাসন ঘিরে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্টের জেরে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত গেল সপ্তাহে অবৈধ পার্কিংয়ের অভিযোগে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে এক পর্যায়ে নিজের মোটরসাইকেল থেকে পেট্রোল ঢেলে গায়ে আগুন লাগিয়ে রাইড শেয়ারিং চালক গণেশ নেপালি গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নিলে মৃত্যু হয় তার। এছাড়াও 3 দিনে 3 যুবক শরীরে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টার পর 2 জন মারা যান। এর আগে শনিবার বন্যা কবলিত বস্তিবাসীদের প্রতি সংহতি জানাতে একটি হোল্ডিং সেন্টারে গেলে জেনজি আন্দোলনের সক্রিয় কর্মী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আটক করে পুলিশ। টানা তৃতীয় দিনের মতো ইরানে দফায় দফায় হামলা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সবশেষ বুশেহর, বন্দর আব্বাস, মাশার এবং আবাদানে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও কিশ, জাম ও কেশম দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ও জেটি লক্ষ্য করে হামলা করেছে মার্কিন সেনারা। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে হরমুজ প্রণালীতে আমিরাতের পতাকাবাহী ট্যাঙ্কারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নিহতের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। এদিকে চলমান হামলা পাল্টা হামলার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। 2% বেড়ে ব্যারেল প্রতি প্রায় $85 বিক্রি হচ্ছে ব্রেন্ট ক্রুড। শক্তিশালী টাইফুন বাভির তাণ্ডবের পর রাতারাতি বন্যা কবলিত চীনের উত্তর পূর্ব অঞ্চল। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্তত 46টি নদীর পানি। ঘর ছাড়া হয়েছেন 18 লাখ মানুষ। উপকূলের আশপাশে ঘন্টায় 72 কিলোমিটারেরও বেশি বেগে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তর পূর্ব উপকূল ও উপকূলবর্তী শহর। রাতারাতি বন্যায় তলিয়ে গেছে বেশিরভাগ নিম্নাঞ্চল। রেলপথ, সেতু ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও ব্যাহত সড়কপথে যান চলাচল। এদিকে ফিলিপিন্সে অতিবৃষ্টি ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি বাড়ছে নিখোঁজের সংখ্যা। এছাড়াও লুজন দ্বীপ, মেট্রো ম্যানিলা, ইলোইলো প্রদেশ এবং মধ্যাঞ্চলের বেশ কিছু নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে ভারতের আসাম, অরুণাচল, মহারাষ্ট্র ও গুজরাটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখন চারদিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর কিছুক্ষণ পর মুখোমুখি হবে আসরের হট ফেভারিট দুই দল ফ্রান্স ও স্পেন। জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করতে নগরীর বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন ফুটবল প্রেমী দর্শকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, সেমিফাইনাল দেখতে দর্শকদের সমাগম কেমন দেখছেন? দর্শক উন্মাদনা একেবারেই চোখে পড়ার মতো। আপনি যেটি বলছিলেন যে দুই হট ফেভারিট এই আসরের ফ্রান্স এবং স্পেন, আর কিছুক্ষণ পরেই তাদের যে প্রথম সেমিফাইনাল, সেই সেমিফাইনালের লড়াই শুরু হবে এবং সেই খেলা দেখার জন্য এরই মধ্যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানোর যে আয়োজন, সেই আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এরই মধ্যে যারা ফুটবল প্রেমী দর্শক আছেন তারা এখানে জমায়েত হতে শুরু করেছেন। নানা বয়সী মানুষ এখানে আছেন। আমরা দেখছি তাদের
প্রিয় দল বা পছন্দের দলের খেলা দেখার জন্য, খেলা উপভোগ করার জন্য এই টিএসসির যে জায়গা, এখানে বড় পর্দায় পুরো বিশ্বকাপ জুড়েই কিন্তু এই বড় পর্দা খেলা দেখানো হচ্ছে। এবং আর একেবারে আসরের শেষ দিকে এসে আর দুটি সেমিফাইনাল এবং একটি তৃতীয় স্থান নির্ধারণী এবং আরেকটি ফাইনাল, আর মাত্র 4টি ম্যাচ রয়েছে। এই আসরের শেষ দিকে এসে কিন্তু এখন যে 4টি হট ফেভারিট দল রয়েছে, আজকে তাদের দুটি দলের খেলা, ফ্রান্স এবং স্পেন, আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে। আমরা জানি যে ফ্রান্স ইতিমধ্যে এই দুটি দলই শক্তিমত্তার পরিচয় দিয়ে এই পর্যন্ত এসেছে। ফ্রান্স গত আসরের দুটি ফাইনাল খেলেছে, 2018-তে তারা চ্যাম্পিয়ন, 2022-এও কিন্তু তারা ফাইনালে উঠেছিল, পরবর্তীতে আর্জেন্টিনার কাছে তারা হেরে গিয়ে রানার্স আপ হয়। স্পেনও কিন্তু শক্তিশালী দল, তারা 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছিল। এবং বলে রাখা ভালো যে বিশ্বকাপে এ পর্যন্ত এই দুটি দলের এই পর্যন্ত দ্বিতীয়বারের দেখা এবার। এর আগে কিন্তু ফ্রান্স জিতেছিল বিশ্বকাপের সেই আসরে, এবং এই আজকের যে খেলা সেটি কারা জিতবে সেটি আসলে খেলা শুরু হওয়ার পরেই, খেলা শেষের পরেই হয়তো বোঝা যাবে। কিন্তু এই খেলাকে ঘিরে যে উচ্ছ্বাস উন্মাদনা সেটি কিন্তু দর্শকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্ররা ছাড়াও, শিক্ষার্থীরা ছাড়াও কিন্তু বাইরের বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। রাত 1টায় যে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময়, সেটি উপভোগ করার জন্য আমরা নারী দর্শকরা দেখছি, ছেলে দর্শকদেরও দেখছি, এবং সেই জায়গা থেকে বলা চলে যে একটি উৎসব মুখর আয়োজন আমরা দেখছি। এবং এই খেলাকে কেন্দ্র করে আমরা কিন্তু সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস দেখছি যে খেলা উপভোগ করবেন সবাই, এবং নিজ নিজ প্রিয় দল জয়লাভ করলে সেটি তো আসলে বলাই বাহুল্য, সেটি আনন্দের মাত্রাটি আরও বাড়িয়ে দেবে। এবং আরেকটি সেমিফাইনাল আগামীকাল রয়েছে, সেটি ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। তবে আজকের যে সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে সেখান থেকে কারা আসলে ফাইনালে যাবে সেটি হয়তো খেলা শেষেই বোঝা যাবে। তবে আমরা ভুবুজেলার শব্দ শুনছি, জার্সি পরে এখানে যে দর্শনার্থীরা এসেছেন, যারা ফুটবল ভালোবাসেন, যারা ফুটবল প্রিয় দর্শক, তারা তাদের যে উপভোগ, সেই বিশ্বকাপ খেলা আর মাত্র কয়েকটা খেলা রয়েছে, পুরো মাস জুড়ে কিন্তু আমরা দেখেছি যে বিশ্বকাপ জুড়ে আমরা দেখেছি যে এই উন্মাদনা উচ্ছ্বাস এখানে ছিল, সেটি এখনও রয়েছে। আর কিছুক্ষণ পরে খেলা শুরু হবে, সেই খেলা উপভোগ করার জন্য এখানকার যারা দর্শনার্থী আছে তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে। তো এই ছিল টিএসসি থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। কিছুক্ষণ পরেই ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। সেই খেলাটি জায়ান্ট স্ক্রিনে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমবেত হয়েছে ভক্ত সমর্থকেরা। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। এখন চারদিক শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।